হোয়াট ডু আই ওয়ান্ট বাই বিজনেস, এটি আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল। এটি যদি বাংলায় বলি তাহলে জিনিসটা দাঁড়ায় এরকম যে আসলে বিজনেসে আমি কি পেতে পারি, অথবা বিজনেসের মাধ্যমে আমি আসলে কি চাইতে পারি। যাই হোক, তো বিজনেস আসলে আমাকে কি দিতে পারে, দিস ইজ দ্য আলটিমেট কোয়েশ্চেন। এটির উত্তর উত্তরটা আসলে সরাসরি দেওয়া যাবে না। সরাসরি দেওয়া যাবে না কেন যাবে না? এই জন্যে যে আসলে এই প্রশ্নটা যিনি করছেন, অফকোর্স তিনি উদ্যোক্তা হতে চান, তো এই প্রশ্নটা যিনি করছেন এইটি আসলে তার নিজের উপরও নির্ভর করে। মানে কি? মানে হচ্ছে, ধরা যাক একজন খুব বড় ব্যবসা, মানে খুব বড় একটি চাকরি করছেন, তিনি গ্রুপের সিইও, যে কথা আগে অলরেডি কিছুটা বলেছিলাম প্রথম ভিডিওতে। তিনি খুব বড় চাকরি করছেন এবং তার সুযোগ সুবিধা সবকিছু অনেক বড়, অনেক বিশাল বিশাল তার প্রাপ্তি। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রাপ্তি তিনি ছেড়ে উদ্যোক্তা হতে গেলে তিনি সফল হতেও পারেন, আবার সফল নাও হতে পারেন। এক্সপেক্টেড মাত্রায় উনি সফল হতে পারেন, আবার নাও পারেন। এখন এখানে ব্যাপারটা হলো আসলে উনি কি চান, সেটা হলো প্রশ্ন। এখানে ব্যাপারটা পয়সা কড়ির উপর ঠিক নির্ভর করা যাবে না, বা পয়সা কড়ি দিয়ে এটা আসলে বিচার করা যাবে না। আমি প্রথম পার্টের মধ্যেই বলেছি যে আসলে আমরা যারা উদ্যোক্তা হয়েছি তারা আসলে কেন উদ্যোক্তা হয়েছি। তারা উদ্যোক্তা হয়েছি অনেক টাকা পয়সা পাবো, অনেক মানুষকে চাকরি দিতে পারবো এবং একেবারে স্বাধীন হয়ে যাব, আমার কোনো কিছু করা লাগবে না। আসলে সে কারণে আমরা কেউ আসলে উদ্যোক্তা হতে আসিনি, অথবা এই ধারণাগুলো মাথায় ছিল না। তার মানে উদ্যোক্তা হতে গেলে বা উদ্যোক্তা হওয়ার পরে আমি আসলে বাংলায় যদি বলি যে আমরা আসলে খুব একটা স্বাধীন নই, তার মানে উদ্যোক্তা আসলে তিনি স্বাধীন নন। আর অর্থনৈতিক বিবেচনায় উনি অনেক টাকা পয়সা ইনকাম করবেন, চাকরির চাইতে অনেক বেশি টাকা ইনকাম করবেন, এরকম নাও হতে পারে। অনেকেই আছে যিনি চাকরি ছেড়ে উদ্যোক্তা হয়ে অনেক বড় কিছু করেছেন। আবার উল্টো এক্সাম্পলও আছে, চাকরি ছেড়ে, বড় চাকরি ছেড়ে উদ্যোক্তা হতে এসে অনেক নাকানি চুবানি খেয়ে আবার উনি আবার চাকরিতে ফেরত গেছেন। তার মানে দুই ধরনেরই এক্সাম্পল দেওয়া যাবে। তার মানে আপনি উদ্যোক্তা হয়ে কি পাবেন, এইটা আসলে প্রথম কথা হচ্ছে আপনি আসলে চেয়েছিলেন কি। মানে আপনি যে উদ্যোক্তা হলেন, আপনি কি চেয়েছিলেন, মানে কি চেয়ে উদ্যোক্তা হলেন। যদি আপনি বলেন যে আমি পয়সা কড়ি চেয়ে উদ্যোক্তা হয়েছি, তাহলে অনেকেই পয়সা কড়ি পায়। এটা যে পয়সা কড়ি অনেক পয়সা তার হবে না, এনরমাস পয়সা হবে না, এমন তো নাও হতে পারে, অনেক পয়সা হতে পারে, ঠিক আছে। তার মানে আপনি যদি বলেন যে আমি অনেক পয়সা চেয়েছিলাম, তাহলে প্রশ্ন হচ্ছে উদ্যোক্তা হয়ে আপনি পেয়েছেন কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তার মানে আপনি ব্যবসা করে যে সবসময় লাভ করবেন এরকম নাও হতে পারে। অনেক উদ্যোক্তা অনেক সময় লস করে, বছরের পর বছর লস করে। তার মানে উদ্যোক্তা হলেই যে আপনি ধনী হয়ে যাবেন, ব্যাপারটা কিন্তু তা নয়। এবং বহু উদ্যোক্তা আছে যিনি উদ্যোগ শুরু করার পরে একটা পর্যায়ে ওনাকে উদ্যোক্তাতে ইস্তফা দিয়ে ওনাকে ফেরত যেতে হয়, তার মানে যেতে হয়েছে, এরকমও নজির আছে। তার মানে আপনি কি চান সেটা হচ্ছে ব্যাপার। আপনি উদ্যোক্তা হয়ে কি চান। যদি আপনি উদ্যোক্তা হয়ে পয়সার মানে যদি পয়সায় মাপতে চান, তাহলে প্রশ্ন হচ্ছে হ্যাঁ, উদ্যোক্তা হয়ে আপনি অনেক টাকা পয়সা কামাতে পারেন, সেই সুযোগ আছে। আবার তার বিপরীতে রিস্কও আছে, আপনি উদ্যোক্তা হয়ে পুরোপুরি লুজারও হতে পারেন, সেই রিস্কও আছে। এটা গেল একটা। আরেকটা হতে পারে যে ধরেন আপনি জাস্ট জীবন শুরু করছেন, তার মানে আপনার লসের কিছু নাই, আপনি জাস্ট জীবন শুরু করলেন। তো আপনি জাস্ট জীবন শুরু করলেন, আপনি হয়তো 5-7 বছর উদ্যোক্তা হয়ে ট্রাই করলেন। আপনি ট্রাই করার পর একটা পর্যায়ে গিয়ে দেখলেন যে না, খুব একটা সুবিধা হচ্ছে না, অর্থনৈতিকভাবে স্টেবল হতে পারছেন না, ইনকাম প্রোফাইল খুব একটা ভালো না। আপনি একটা পর্যায়ে এসে সিদ্ধান্ত নিলেন যে না, ওকে ঠিক আছে, অনেক হয়েছে, আমি এখন স্টপ করে আই ক্যান স্টার্ট আপনার জব। হতে পারে। তো আপনি সেই ক্ষেত্রে এমন হতে পারে যে আপনি জব করে অনেক ভালো করছেন। তো যেখানে আপনি উদ্যোক্তা হয়ে 5-7 বছর অনেক ট্রাই করার পরে ফেল করলেন, তারপরে আপনি গিয়ে জব শুরু করে অনেক ভালো করলেন। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আপনি কি বলবেন যে না, উদ্যোক্তা হয়ে ভালো কিছু করা যাবে না। তার মানে এটা কি বলা যাবে, এটা কি কনক্লুশন ড্র করা যাবে? তার মানে উদ্যোক্তা হয়ে আপনি কি পাবেন,
এইটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে, আপনি খুব সরাসরি এইটার উত্তর দিতে পারবেন না। ঠিক একইভাবে যেমন বলা যায় যে হ্যাঁ, চাকরি শুরু করে বা আমি চাকরি করে অনেক বেশি সফল হতে পারি, আবার অনেক বেশি সফল নাও হতে পারি। আমি চাকরি করে একেবারেই একটা অর্গানাইজেশন, বড় একটা অর্গানাইজেশনের সিইও এমডি পর্যন্ত হতে পারি। আবার এমন হতে পারে যে আমি চাকরি করে খুব বেশি একটা এগালো না, আমি খুব বেশি একটা আমার পক্ষে চাকরিতে ভালো করা সম্ভব না, হলো না, হতে পারে। তার মানে চাকরিতে যেমন আপনি খুব ভালো করতে পারেন সেই সুযোগ আছে, আবার আপনার পক্ষে ভালো করার সুযোগ নাও থাকতে পারে। আপনি এক জায়গায় আটকে গেলেন, খুব ভালো চাকরি আর পেলেন না, আপনার খুব বেশি একটা উন্নতি হলো না, এটাও হতে পারে। ঠিক একইভাবে আপনি এন্টারপ্রেনিয়রশিপের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আপনি একেবারেই সাফল্যের চূড়ান্ত সীমায় যেতে পারেন, আবার একইভাবে আপনি সফলতা হয়তো আপনার কাছে আসলো না, তার মানে আপনি অনেক দিন পর্যন্ত ট্রাই করে আপনি একটা পর্যায়ে নিজেকে বললেন যে আপনি একটা পর্যায়ে ফিল করলেন যে না, আমার তো সফলতা আসছে না, আমি উদ্যোক্তা হিসাবে সফল হলাম না, অথবা অর্থনৈতিকভাবে খুব একটা স্বাবলম্বী হলাম না। তার মানে পয়সা কামানোর কথা যদি আপনি বলেন যে আমি পয়সার অঙ্কেই সবকিছু মাপতে চাই, তাহলে হ্যাঁ, সেই সুযোগ আছে, আবার উল্টোটাও আছে। এখন প্রশ্ন হচ্ছে, সবসময় কি পয়সায় আমরা কি সবকিছু চিন্তা করব? না, সবাই যে পয়সায় চিন্তা করবে এরকম হতে নাও পারে। যেমন আমি কয়েকটা এক্সাম্পল দিই। ধরেন ব্র্যাকের উদ্যোক্তা মিস্টার ফজলে হাসান আবেদ, আমরা ওনাকে চিনি, মানে অল্প কয়েকদিন আগে বেচারা জান্নাতবাসী হয়েছেন। তা এখন ফজলে হাসান আবেদ যে উদ্যোগগুলো নিয়েছিলেন, তার মানে ব্র্যাকের যে উদ্যোগ, সেখানে আপনি জানেন যে ব্র্যাকের অনেক উদ্যোগ আজকে, ব্র্যাক ব্যাংক, ব্র্যাক একটি বিশ্ববিদ্যালয়, ব্র্যাকের বিশ্ববিদ্যালয় আছে, ব্র্যাকের ডেল্টা ব্র্যাক হাউজিং আছে, সো মেনি থিংস দ্য ব্র্যাক হ্যাজ অলরেডি, মানে ব্র্যাকের অলরেডি আছে। এখন এটার উদ্যোক্তা কে? এটার উদ্যোক্তা হচ্ছে স্যার ফজলে হাসান আবেদ। এখন আপনি যদি চিন্তা করেন যে স্যার ফজলে হাসান আবেদ, ওনার ব্যাংক ব্যালেন্স মরার সময় কত ছিল? অতি সামান্য টাকা। কারণ হলো ব্র্যাকের যে লাভ হয় সেই লাভ কিন্তু ওনার পকেটে যেত না, মানে উনি কিন্তু কোনো ব্র্যাক থেকে কোনো লাভ নিতে পারতেন না। তার মানে এই একেবারে বিশাল একটি মহিরুহর মতো অর্গানাইজেশন বিল করেছেন, কিন্তু ফাইনালি ওনার নামে ঢাকা শহরে 4 কাঠা জমিও নাই। ওনার একটি ইন্টারভিউতে আই হ্যাভ হার্ড যে উনি বলছেন যে ঢাকা শহরে আমার একটি 4 কাঠা জমিও নাই, আমার ব্যাংকে মাত্র 5 লাখ টাকা আছে। তার মানে এই যে আমার যে খাওয়া থাকা যা কিছু ব্যবস্থাপনা আছে সমস্ত কিছু ব্র্যাক থেকে হয়। তার মানে আমার আসলে কোনো টাকা পয়সা লাগেও না, আমার কাছে নাইও। আরেকটা বিষয় হচ্ছে যে ঢাকা শহরে যে 4 কাঠা জমি কিনতে হবে, আই ডিডন্ট ফিল দ্যাট, মানে এটা আমার মাথায় আসে নাই। এখন আপনি যদি বলেন জায়গা, সম্পত্তি, জমি, জিরাত, টাকা পয়সা, এগুলো যদি অর্জনের মাপকাঠি হয়, তাহলে স্যার ফজলে হাসান আবেদ একজন উদ্যোক্তা হিসেবে উনি কমপ্লিটলি ব্যর্থ। কেন? কারণ ওনার জমিও নাই, ওনার এখানে খুব বড় ব্যাংক ব্যালেন্সও নাই, এবং উনি প্রতিষ্ঠানের মালিকও না। আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে উনি কি সফল না অসফল? সফলতার মাপকাঠি হলো উনি কি করতে চেয়েছিলেন সেইটা করতে মানে ওনার পক্ষে সেটা করা সম্ভব হয়েছে কিনা। এর উত্তরটা সিম্পল। উনি করতে চেয়েছিলেন বিশাল বড় অর্গানাইজেশন যেখানে অনেক মানুষের চাকরি হবে, সেই দিক থেকে সেটা উনি করতে পেরেছেন। তার মানে সেই মাপকাঠিতে উনি সফল। উনি চেয়েছিলেন অনেক মানুষের দারিদ্র্য বিমোচন করতে, ওনার পক্ষে সেটি করা সম্ভব হয়েছে। তার মানে উনি যা করতে চেয়েছিলেন সেটা ওনার পক্ষে সম্ভব হয়েছে। দ্যাট ইজ ওয়াই আমরা ওনাকে সফল বলতে পারি। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো এই যে আপনি যে উদ্যোগটা শুরু করছেন, যে উদ্যোগ আপনি নিচ্ছেন, সেই উদ্যোগের অবজেক্টিভটা কি, আপনার নিজের অবজেক্টিভটা কি, এটা আগে সেট করতে হবে যে আসলে আপনি কি চান। অনেক টাকা পয়সা চান, নাকি আপনি অন্য কোনো অবজেক্টিভ চান যে অনেক বড় একটি অর্গানাইজেশন বিল্ড করবেন, সেখানে প্রচুর লোক চাকরি করবে, অনেক মানুষের বিশাল উপকার হবে। আপনি আসলে কোন দিকে যেতে চান এইটা আপনাকে ডিফাইন করতে হবে। তার মানে আপনি চান কি, তার ভিত্তিতে আপনি সফল না অসফল সেটা আসলে নির্ণয় করা যাবে, অথবা আপনি আপনাকে ওকে নির্ণয় করতে পারেন। তবে এই কথা কিন্তু আপনাকে মানতেই হবে, সব সময় সফলতার মাপকাঠি আপনার পয়সা কড়ি নয়, অথবা জায়গা জমিও নয়। তার মানে অন্য অনেক বড় বড় মহৎ উদ্দেশ্য থাকতে পারে। এছাড়াও আপনি আজকে যদি দেখেন যে বাংলাদেশে অনেক এক্সাম্পল আছে, অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, আন্তর্জাতিকভাবে এরকম অনেক এক্সাম্পল আছে
যে তিনি টাকা পয়সার মালিক হয়েছেন, অনেক বড় তার প্রতিষ্ঠান, কিন্তু ফাইনালি তার নিজের জীবনযাপন খুবই সামান্য, অল্প টাকায় তার জীবনযাপন হয়ে যায় এবং তিনি খুব লাক্সারি জীবনযাপন করেন এমন না। তার মানে এই যে পয়সা করি ইত্যাদি ইত্যাদি এগুলো ভোগ বিলাসের বস্তু বলে তিনি মনে করেন না। তার মানে কি, উদ্যোক্তা যখন উদ্যোক্তা হয়ে একটি উদ্যোগ নেন, সেখানে তার যে অবজেক্টিভটা, কি কারণে তিনি উদ্যোক্তা হলেন, তার বিবেচনায় আপনাকে সফল অথবা বিফল এটি হয়তো তার বিবেচনায় আপনি হয়তো বলতে পারেন। যাই হোক, তৃতীয় প্রশ্ন যেটা আমার সামনে এসছে সেটা হচ্ছে হাউ ক্যান আই স্টার্ট বিজনেস। আমি এক্ষেত্রে খুব পরিষ্কার বলবো যে প্রথমত প্রস্তুতি। যেমন প্রস্তুতির ক্ষেত্রে আমরা জানি যে আমি নামাজ পড়তে গেলেও প্রস্তুতি লাগে, অজু লাগে, তারপরে আমার নিয়ত লাগে এবং তারপরে আমি নামাজ পড়তে শুরু করি। তার মানে ওয়াক্তের নামাজ আমি যেটা পড়ি তাতে অনেক প্রস্তুতি লাগে। আচ্ছা, আমরা যে শুক্রবার দিন মসজিদে যাই, যে আমরা জুম্মার নামাজ পড়ি, আমরা জানি যে সেখানেও একটি প্রস্তুতি লাগে, কিন্তু জুম্মার প্রস্তুতি আর আমি প্রতি ওয়াক্তে যে নামাজ পড়ি তার প্রস্তুতি কিন্তু এক নয়। এরপরে আসেন আপনি ঈদের নামাজের আমাদের যে প্রস্তুতি থাকে, সেখানেও কিন্তু আমরা জানি যে সেই প্রস্তুতিও কিন্তু সেম নয়, একই নয়। আমি ঈদের নামাজের ক্ষেত্রে 4-5 দিন আগে থেকে একটি ড্রেস কিনি, তারপরে আমি জুতা কিনি, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু আমি অ্যারেঞ্জ করি। আতর না থাকলে আমি আতরের জন্য ব্যবস্থা করি, তারপরে জায়নামাজ নিয়ে আমি আসলে মসজিদে যাই এবং যাওয়ার আগে গোসল টোসল করে যাই। তার মানে ব্যাপক একটা প্রস্তুতি আমি নিয়ে যাই। কিন্তু আপনি যদি শুক্রবারের নামাজ ধরেন, সেখানে কিন্তু প্রস্তুতির পরিমাণ অতটা বেশি না। ওয়াক্তের নামাজ যদি আপনি ধরেন তাহলে প্রস্তুতি আরো কম। তাহলে আমি কি করতে যাচ্ছি তার উপরে আসলে প্রস্তুতিটা নির্ভর করে। আমি একজনকে চিনি, একজন আমাদের এক ইঞ্জিনিয়ার বড় ভাই, মানে আমাদের এক ছোট ভাই, ইঞ্জিনিয়ার ছোট ভাই, উনি উগান্ডাতে আছেন। এখন প্রায় 5000 বিঘা জমি উনি নিয়েছেন, লিজ নিয়েছেন এবং সেখানে উগান্ডাতে উনি অনেক বড় একটা ব্যবসা সেট আপ করছেন। সেটা একটা এগ্রিকালচারাল একটা প্রজেক্ট, একটা উদ্যোগ। এখন এই উদ্যোগে আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কতদিনে সফল হবেন, কতদিন আপনার লাগবে। উনি ওইখানে উত্তর দিয়েছিলেন যে আমি এই প্রজেক্টে মোটামুটি মনে করছি ব্রেক ইভেনে আসতে প্রায় 5 থেকে 6 বছর সময় লাগবে। আর তার আগে আমি যে উদ্যোগটা নিলাম, সেই উদ্যোগের আগে আমাকে প্রস্তুতি নিতে হয়েছে প্রায় 5 থেকে 6 বছর। তার মানে টানা আমাকে 5 থেকে 6 বছর বিভিন্ন ফরম্যাটে আমাকে চাকরি করে বিষয় বুঝতে হয়েছে, আমাকে প্রচুর পড়াশোনা করতে হয়েছে, যে পড়াশোনা করে আমি কমপ্লিটলি আমার পরিবারকে পর্যন্ত আমাকে রেডি করতে হয়েছে, আমাকে অর্থ যেগুলো আছে তার মানে আমার ইনভেস্টমেন্ট সংগ্রহ করতে হয়েছে। তার মানে এই সব কিছু করে আমি পূর্ণ প্রস্তুতি নিয়েছি গত 5 বছর ধরে। আর তারও আগে 2-3 বছর ছিল প্রি প্রস্তুতি। তারপরে খেয়াল করেন 7 বছরের একটি প্রস্তুতি। তারপরে উনি কাজ শুরু করলেন এবং শুরু করার পরে উনি বলছেন আরো প্রায় 7 থেকে 8 বছর লাগবে আমার মোটামুটি ব্রেক ইভেনে পৌঁছাতে। তার মানে পয়সা কড়ির মুখ দেখতে আমার মোটামুটি আরো 10 বছর সময় লাগবে। তাহলে খেয়াল করেন, আগে গেল 7 বছর, তারপরে আসলো 10 বছর, তার মানে 17 বছর সময় লাগছে উনি একটি প্রজেক্ট মোটামুটি ভাবে কমপ্লিট করে সেই প্রজেক্ট থেকে উনি বেনিফিট পাবেন এরকম আশা করছেন। তার মানে বিশাল প্রস্তুতি, বিশাল প্রজেক্ট। এখন আপনি যদি মনে করেন যে না আমি রাস্তার পাশের একটি দোকান দিয়ে আমি ব্যবসা করব, তাহলে হয়তো আপনার এত প্রস্তুতির প্রয়োজন হবে না এবং সেই ক্ষেত্রে আপনি খুব সামান্য প্রস্তুতি নিয়েই কিন্তু রাস্তার পাশে একটি দোকান কিন্তু আপনি করতে পারেন। এটার জন্য হয়তো আপনাকে আপনাকে এরকম কিছু পয়সা জোগাড় করে অ্যাডভান্স দিতে হবে। আর তারপরে আপনি এটার ইন্টেরিয়র কমপ্লিট করে আপনি ব্যবসা করার জন্য আপনি হার্ডলি 2 মাসের মতো সময় পাবেন। তার মানে 3 মাসের মধ্যে আপনার কমপ্লিট ব্যবসা শুরু করতে হবে। তাহলে বোঝা গেল যে আপনি যে কোনো ব্যবসা শুরু করার আগে আপনাকে ব্যাপক প্রস্তুতি নিতে হবে এবং এই প্রস্তুতির সাথে আপনার যে পরিবার আছে সেই পরিবারকে রেডি করার ব্যাপার আছে, আপনার বাবা মাকে রেডি করার ব্যাপার আছে এবং আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে রেডি করার ব্যাপার আছে এবং আপনার ফাইনালি একটা প্ল্যাটফর্ম আপনার জন্য সাংঘাতিকভাবে জরুরি। কারণ হলো, আমি কোনো একটা ভিডিওতে আগের বার আমি ওখানে বলেছি যে কোনো একজন এন্টারপ্রেনিউর বা উদ্যোক্তা হতে গেলে তার কিন্তু অবশ্যই নলেজ লাগবে, উদ্যোক্তা সম্পর্কিত নলেজ লাগবে। 2 নম্বর হচ্ছে তার মোটিভেশন লাগবে, এবং 3rd পয়েন্ট হচ্ছে তার একটি গাইড লাগবে এবং 4th পয়েন্ট হচ্ছে তার একটা প্ল্যাটফর্ম লাগবে। এই 4টা জিনিস যতক্ষণ পর্যন্ত আপনি পূর্ণভাবে এইটাকে ব্যবস্থাপনা করতে না পারছেন,
এবং তার সাথে আপনার আনুষঙ্গিক পরিবার, আপনার যে পরিবার পরিবেশ সমস্ত কিছুকে আপনি রেডি না করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু কোনো উদ্যোগ নিয়ে আগানো ঠিক হবে না। তার মানে আপনার পূর্ণ প্রস্তুতির আগ পর্যন্ত আপনি অবশ্যই কোনো উদ্যোগ নিয়ে আগাবেন না, এটি আমার অনুরোধ। কেন? কারণ হলো যে আপনি যেমন কোনো একটি জায়গায় যেখানে চাষ করা হয়নি, মানে ধরেন আপনি ধান চাষ করার জন্য একটি মাঠ আপনি ঠিক করলেন, এখন এই মাঠে আপনি কর্ষণ করলেন না, মানে কোদাল দিলেন না, কর্ষণ করলেন না, তার মানে মাটি প্রস্তুত হলো না। এখন এখানে যদি আপনি খুব ভালো বীজ যদি বপন করেন, এটা আপনি নিশ্চিত যে এখানে কোনো গাছ হবে না, কোনো ফসল ফলবে না। তার মানে ফসল ফলানোর জন্য পূর্ব প্রস্তুতি অত্যন্ত জরুরি। আপনার মাটি কর্ষণ করতে হবে, তার উপরে আপনাকে মই দিতে হবে, তারপরে সার দিতে হবে, এটাতে যথেষ্ট পরিমাণ পানি দিতে হবে। সমস্ত কিছু দেওয়ার পরে আপনি তারপরে বীজ লাগালে পরে সেই বীজটা থেকে অঙ্কুরোদ্গম হতেও পারে, নাও পারে। তার মানে প্রস্তুতি নেওয়ার পরেও যদি আপনি একটি উদ্যোগ আপনি যখন শুরু করবেন, সেটাও কিন্তু আপনার লস প্রজেক্ট হয়ে যেতে পারে। তার মানে এটা কোনো নিশ্চয়তা নাই। আপনি কোনো অবস্থাতে নিশ্চিত বলতে পারবেন না যে আমার এই সমস্ত প্রস্তুতির পরে আমি কমপ্লিটলি একটি উদ্যোগ শুরু করার পরে আমি সাথে সাথে সফল হয়ে যাব, এটা নাও হতে পারে। তার মানে আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছি যে ব্যবসা শুরুর আগে আপনার পূর্ণ প্রস্তুতি নিতে হবে, এবং এই প্রস্তুতির মধ্যে অবশ্যই আপনার নলেজ খুব ইম্পর্টেন্ট, আমি রিপিট করছি এই কথাটা, এবং আপনার সামগ্রিকভাবে মোটিভেশনের একটা মেশিন আপনার লাগবে। আপনি বিভিন্ন সময়ে আপনার পক্ষে ডিমোটিভেটেড হয়ে যাওয়া বিচিত্র কিছু নয়। তো আপনার এই এমন একটা ব্যবস্থাপনা লাগবে যাতে আপনি সার্বক্ষণিকভাবে মোটিভেশন পান। তার পরবর্তীতে আপনার একটি প্ল্যাটফর্ম লাগবে এবং একটি গাইড লাগবে। তার মানে মিনিমাম 4টা জিনিস আপনার লাগবে, এবং তার সাথে আপনার যে ফ্যামিলি আছে, আপনার সমস্ত কিছু, এই সমস্ত কিছুর ব্যবস্থাপনা আপনাকে সমস্ত কিছু ঠিক করে নিতে হবে। এবং আপনার এই কথা মানতে হবে যে আপনি যখন আপনি অনেক বছর চাকরি করতেন, আপনার একটা অভ্যাস হয়েছে, মাস গেলে বেতন পান, সেই বেতন দিয়ে আপনি আপনার খরচ নির্বাহ করেন। কিন্তু যেই মুহূর্তে আপনি উদ্যোক্তা হলেন, সেই মুহূর্তে কিন্তু আপনি আর বেতন পাবেন না, আপনাকে বেতন দিতে হবে। এখন এই যে আপনি যে বেতন দেবেন, সেই বেতন আপনি কোত্থেকে দেবেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সেই বেতন দেওয়ার মতো আপনার সিচুয়েশন আছে কিনা, এবং বহু মাস আপনি বেতন পাবেন না কিন্তু বেতন দেবেন, এই ব্যবস্থাপনা আপনি ঠিকমতো করতে পারছেন কিনা। বা এক্ষেত্রে আপনি হয়তো বলতে পারেন যে আমি রেভিনিউ থেকে আর্ন করে করে এটা করব, আর্নিং হয়তো নাও হতে পারে, তার মানে আপনার এক্সপেকটেশন অনুযায়ী আর্নিং নাও হতে পারে। এবং দের ইজ এ বিগ চান্স যে আপনি যেমন এক্সপেক্ট করছেন, প্ল্যান করেছেন, এই প্ল্যান অনুযায়ী কাজ হবে না। এটা আপনাকে 99.99% ধরে নিতে হবে যে প্ল্যান অনুযায়ী কাজ হবে না। তার মানে আপনি প্ল্যান করবেন ঠিকই, কিন্তু প্ল্যান কাজ করতে নাও পারে। একজন উদ্যোক্তা, তাকে সবসময় ব্যাকআপ প্ল্যান রাখতে হবেই। তার মানে এই ব্যাকআপ প্ল্যান রাখার মতো অবস্থায় আপনি আছেন কিনা, এবং সেরকম অবস্থা বা আপনার চারপাশের এনভায়রনমেন্ট সেভাবে কি তৈরি করেছেন কিনা, এটা খুবই জরুরি। আর সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে আপনার একটা প্ল্যাটফর্ম খুব জরুরি। এই প্ল্যাটফর্ম ছাড়া আপনি ভালো কোনো উদ্যোগ নিতে পারবেন না, সফল উদ্যোগ নেওয়া আপনার জন্য খুবই কঠিন। প্ল্যাটফর্ম খুব জরুরি। যাই হোক, আগামী 21শে জুন আমরা হোটেল ওয়েস্টিনে একটি প্রোগ্রাম করতে যাচ্ছি। এই প্রোগ্রামে আমরা উদ্যোক্তা যারা হতে চান, অথবা যারা অলরেডি উদ্যোগ নিয়ে আগে বাড়ছেন, এবং যারা চাচ্ছেন যে আমরা উদ্যোগটাকে আরো বড় করতে চাচ্ছেন, এবং বিভিন্ন দিকে এটাকে প্রসারিত করতে চাচ্ছেন, স্টেবল উদ্যোগ আপনারা করতে চাচ্ছেন, এবং স্ট্যাবিলিটি বৃদ্ধি করতে চাচ্ছেন, নতুন ফিল্ডে আপনাদের ব্যবসাকে সম্প্রসারিত করতে চাচ্ছেন, যদি এইগুলো চান, তাহলে আমাদের ইনভিটেশন থাকবে আগামী 21শে জুন একটি ফুল ডে ওয়ার্কশপ আমরা করতে যাচ্ছি, যেখান থেকে আমরা ফাইনালি এই যে বিষয়গুলো বললাম যে উদ্যোক্তা হবার জন্য, এক্সটেনশনের জন্য যে বিষয়গুলো জরুরি, সেইগুলো ওখানে কি করে আমরা পাবো সেই আলোচনাই চলবে। এবং ফাইনালি আমরা দিনের শেষে একটি প্ল্যাটফর্ম আমরা নির্মাণ করতে চাই, যাতে করে উদ্যোক্তা তার প্রয়োজনীয় যা কিছু আছে সমস্ত কিছু যেন একটি জায়গা থেকে তিনি পান। আমি আমার মতো আজকের এই অংশটুকু শেষ করতে যাচ্ছি। ইনশাআল্লাহ 21শে জুন দেখা হবে হোটেল ওয়েস্টিনে।